বেসিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটাসগুলি দেওয়া হচ্ছে, এর আগে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে 4টি মডেল অ্যাক্টিভিটাস পেয়েছো, 1, 2, 3 এবং 4। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো মডেল অ্যাক্টিভিটাস 2021 আগস্ট মাসের জন্য পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণীর পার্ট 5 নিয়ে। তো এর আগের সমস্ত মডেল অ্যাক্টিভিটাস এবং পার্ট 5-এর সমস্ত মডেল অ্যাক্টিভিটাসকে উত্তর পাওয়ার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গেলেই কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। আর আমি তোমাদের সবসময় ভালো এবং সঠিক উত্তর লিখে দেওয়ার চেষ্টা করি। তো ভালো এবং সঠিক উত্তর পাওয়ার জন্য আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে কীভাবে লিখতে হবে দেখিয়ে দেবো এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, যাতে করে তোমাদের ধারণাও তৈরি হয় এবং তোমরা নিজেরাই বুঝতে পারো যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তো চলো শুরু করা যাক। তো পরিবেশ ও ভূগোলের সপ্তম শ্রেণীর পার্ট 5 নিয়ে আজকে আলোচনা করছি। তো 1 নম্বর দাগের কি না, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তরটি আমাকে দিতে হবে সঠিক অপশানটি নিয়ে। তো 1-এর 1 কি আছে না, ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো। তো ক আছে সাতপুরা, খ আছে ভোজ, গ আছে কিলিমাঞ্জারো এবং ঘ হচ্ছে হিমালয়। তো ভাঁজ খেয়ে যে পর্বত তৈরি হয় তাকে বলছে ভঙ্গিল পর্বত, তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। তো এখানে সাতপুরা এবং ভোজ তো স্তূপ পর্বত, তাহলে ক এবং খ হবে না। এবং কিলিমাঞ্জারো হচ্ছে একটা আগ্নেয় পর্বত, তাহলে গ হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে হিমালয়, যেটা নাকি ভঙ্গিল পর্বত অর্থাৎ ভাঁজ খেয়ে তৈরি হয়েছে উপরের দিকে উঠে। তো কিভাবে আমরা উত্তরটি লিখবো দেখে নাও। তো আগে খাতাতে এইভাবে হেডিং করে নেবে মডেল অ্যাক্টিভিটাস 2021 আগস্ট মাসের জন্য ক্লাস 7 পরিবেশ ও ভূগোল পার্ট 5। এবার 1-এর 1-এর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো। ঘ হচ্ছে হিমালয়। ঘ অপশানটা সঠিক বলে ঘ দাগ নাম্বারটা অবশ্যই দেবে। এবং দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি উত্তরের ক্ষেত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ তোমরা নিজেরাই সেখানে পড়ে ধারণা তৈরি করবে এবং নিজেরাই বুঝতে পারবে কোনটা সঠিক এবং কোনটা ভুল। অনেকেই কমেন্ট করে জানাতে যে স্যার বুঝতে পারছি না কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো আমি সেই জন্য তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর লিখে দিয়েছি, যাতে করে তোমরা সেই বিষয়টা খেয়াল করতে পারো এখন থেকে। তো দেখো পৃষ্ঠা নম্বর 39-এ, তো দেখো এই যে তোমাদের 39 পৃষ্ঠা বইয়ের, তো এখানেই দেখতে পাবে যে ভাঁজ খেয়ে, দেখো লক্ষ্য করো মাদুরটা ক্রমশ ভাঁজ হয়ে অর্থাৎ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যায়, এটাই হচ্ছে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত সৃষ্টি। তো এই জায়গাটা পড়ে নেবে, তাহলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো 1-এর 2 নম্বর দাগের কি আছে না, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে একটাই ঠিক জোড়া আছে, বাকি 3টে ভুল জোড়া আছে। তাহলে 4টি অপশান দেওয়া রয়েছে। ক কি বলছে, নদীর উচ্চ প্রবাহ, ভূমির ঢাল কম। একদম ভুল কথা, নদীর উচ্চ প্রবাহে ভূমির ঢাল বেশি থাকে, তাহলে ক নম্বরটা তো হবে না। খ হচ্ছে কি নদীর উচ্চ, এটা হচ্ছে না। আচ্ছা, খ হচ্ছে নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়, এটা সঠিক, অর্থাৎ এই অপশানটা সঠিক হবে, আমি লিখে দিচ্ছি। তো গ ঘ কি আছে দেখে নিই, নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢাল বেশি, একদম ঠিক কথা নয়, নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢাল বেশি নয়। ঘ হচ্ছে নদীর নিম্ন প্রবাহ, নদীর প্রধান কাজ বহন, এটাও ঠিক নয়, নদীর যেহেতু ওখানে ঢাল কমে যায় সেজন্য বহন করতে পারে না, তাহলে এটাও ঠিক নয়। তাহলে এখানে একমাত্র সঠিক অপশান হচ্ছে খ। তো চলো এইভাবে লিখবে, তোমরা সেটা দেখে নাও। 1-এর 2 নম্বর দাগের কি লিখেছে, ঠিক জোড়াটি হলো বলে কথাটা লিখে একটা ছোট্ট করে হাইফেন দেবে, দিয়ে লিখবে খ অপশানটা যেহেতু সঠিক, খ অপশানটা অবশ্যই লিখবে, লিখবে নদীর উচ্চ প্রবাহ ছোট্ট করে হাইফেন দিয়ে নদীর প্রধান কাজ ক্ষয়। তো এটা পৃষ্ঠা নম্বর 54-তে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর 54-তেই তোমরা এখান থেকে এইটা জায়গাটা দেখতে পাবে যে এর ফলে প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। এটা কোন প্রবাহ না, উচ্চ প্রবাহ। এই জায়গাটা পড়ে নেবে, আরও ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। এবারে দেখো 1-এর 3 নম্বর দাগের কি আছে না, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো। ক হচ্ছে কর্কটক্রান্তি, খ হচ্ছে মকরক্রান্তি রেখা, গ হচ্ছে মূলমধ্যরেখা, ঘ হচ্ছে বিষুবরেখা। দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত মানে মূলমধ্যরেখা তো উত্তর দক্ষিণে বিস্তৃত, তাহলে মূলমধ্যরেখা তো হবেই না। আচ্ছা, এখানে কর্কটক্রান্তি রেখাও আফ্রিকার উপর দিয়ে গেছে, মকরক্রান্তিও আফ্রিকার উপর দিয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে গেছে কোনটা জানো, বিষুবরেখা অর্থাৎ নিরক্ষরেখা। তো এখানে সঠিক অপশানটি হবে ঘ। তো কোথায় কিভাবে লিখতে হবে, কোথা থেকে পাওয়া গেছে আমি জায়গাটা দেখিয়েও এবং বুঝিয়েও দিচ্ছি। দেখো উত্তরটি এইভাবে লিখবে, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো, ছোট্ট করে হাইফেন দিয়ে সঠিক অপশান যেহেতু ঘ, অপশানটি লিখবে বিষুবরেখা। পৃষ্ঠা নম্বর 102-তে এটা পেয়ে যাবে। তো দেখো তোমাদের বইতে 102 নম্বর পেজে এই যে আফ্রিকা মহাদেশের যে ম্যাপটা,
এখানে দেখো এইটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, সেটাও আফ্রিকার উপর দিয়ে গেছে। এটা হচ্ছে মকর ক্রান্তি, সেটাও আফ্রিকার উপর দিয়ে গেছে। এটা হচ্ছে মূল মধ্যরেখা, সেটাও আফ্রিকার উপর দিয়ে গেছে। কিন্তু মূল মধ্যরেখা তো উত্তর দক্ষিণে বিস্তৃত, তাহলে মূল মধ্যরেখা হবে না, কারণ প্রশ্নে বলেছে পূর্ব পশ্চিমে বিস্তৃত। তো পূর্ব পশ্চিমে বিস্তৃত মকর ক্রান্তি, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা তিনটেই কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত। কিন্তু আফ্রিকার ম্যাপটা খেয়াল করলে দেখতে পাচ্ছ যে একদম মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা, আর কর্কট ক্রান্তি রেখা উত্তর বরাবর গেছে এবং মকর ক্রান্তি রেখা কিন্তু একদম দক্ষিণ বরাবর গেছে। তো মাঝ বরাবর গেছে কোনটা? নিরক্ষরেখা, যাকে আমরা বিষুব রেখা বলে জানি। তাহলে সঠিক অপশান কোনটা হবে? বিষুব রেখা। বুঝতে পেরেছো এই জায়গাটা দেখে? এবারে দেখো 2-এর দাগের কি বলছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো 2-এর 1 নম্বরটা কি আছে না, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এটা একদম সঠিক। কোথায় কিভাবে তোমরা দেখতে পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই লিখবে ঠিক। তো উত্তরটা কিভাবে লিখবে আমি সেটাও দেখাচ্ছি। তো দেখো উত্তরটা 2-এর 1-এর এইভাবে লিখবে, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। আগেই কথাটা লিখবে, তারপর উত্তর বলে কথাটা লিখবে প্রদত্ত বিবৃতিটি ঠিক। তো এটা পৃষ্ঠা নম্বর 41-এ তোমাদের বইতে দেখো 41 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 40-41-এ দেখবে যে 40-এ আছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দেওয়া রয়েছে 41 নম্বর পৃষ্ঠায়। দেখো ছোটনাগপুর মালভূমি এই ধরনের। বুঝতে পারছো? এখানে পড়ে নেবে, বুঝতে পারবে। এবারে দেখো 2-এর 2 নম্বর দাগের কি আছে না, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটাও ঠিক। তো কিভাবে প্রশ্নের উত্তরটি লিখবে সেটা আমি দেখাচ্ছি। তো দেখো আগেরটার মতনই শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, কথাটা লিখবে। তারপরে উত্তর কথাটা লিখবে, লিখবে প্রদত্ত বিবৃতিটি ঠিক। তো এটা পৃষ্ঠা নম্বর 63 তোমাদের বইতে। দেখো 63 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটাতে তোমরা পড়ে নেবে। দেখো জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ এবং বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। বুঝতে পেরেছো? শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে বেশি সময় লাগে। এবারে দেখো 2-এর 3 নম্বর দাগের কি আছে না, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এই বিবৃতিটাও অবশ্যই ঠিক। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল বলে নিচে উত্তর কথাটা লিখবে প্রদত্ত বিবৃতিটি ঠিক। এখানে পৃষ্ঠা নম্বর 10-এ গেলে তোমরা ধারণা পাবে। তো দেখো তোমাদের বইয়ের 10 নম্বর পৃষ্ঠাতে গেলে প্রশ্নের উত্তরটা সরাসরি পাবে না, কিন্তু ধারণা পরিষ্কার হয়ে যাবে এখানে। দেখো এখানে কি আছে না, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। তো আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে কি হয়েছে, নিরক্ষরেখা গেছে বা বিষুব রেখা গেছে, তার মানে আফ্রিকার মাঝ বরাবর গেছে, মানে উত্তর আফ্রিকা হচ্ছে উত্তর গোলার্ধের মধ্যে আর দক্ষিণ আফ্রিকা কি দক্ষিণ গোলার্ধের মধ্যে। তো উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এই ধারণা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই জায়গাটা পড়ে নেবে, আরও ধারণা পরিষ্কার হয়ে যাবে। এবারে দেখো 3-এর দাগের কি আছে না, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 কি আছে, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। তো তোমরা এই প্রশ্নের বিষয়ে যে ধারণা সেটা তোমরা 44 নম্বর পৃষ্ঠা তোমাদের বইতে এই জায়গাটা পড়ে নেবে ভালো করে, এই হলুদ অংশটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি তোমাদের প্রশ্ন অনুযায়ী টু দি পয়েন্ট অ্যান্সার লিখে দিয়েছি। বইতে সেইভাবে দেওয়া নেই, মানে টু দি পয়েন্ট করা নেই। তো আমি টু দি পয়েন্ট লিখে দিয়েছি, উত্তরটা কীভাবে দেখে নাও। তো প্রশ্নটা আমি আগে লিখে নিয়েছি, পৃষ্ঠা নম্বর 44, এই জায়গাটা তোমরা পড়ে নেবে। উত্তর, সুউচ্চ হিমালয় ভারতের উত্তরে অবস্থান করে ভারতের জলবায়ুকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। যেমন পয়েন্ট করে লিখেছি দেখো, 1 নম্বর, তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা। তো শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। 2 নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাতে সাহায্য। দেখো জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। হিমালয় আছে বলেই তো সেখানে বাধা পেয়ে এই জলীয় বাষ্পযুক্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে ভারতবর্ষে, তাহলে বৃষ্টিপাতে সাহায্য করছে। 3 নম্বর, শীতল জলবায়ু সৃষ্টি। ভারত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ হলেও উচ্চ হিমালয়ে শীতল ও অতি শীতল জলবায়ু দেখা যায়। ভারত নর্মালি আমরা কি জানি না, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, সেখানে উষ্ণতা এবং আর্দ্রতা অত্যন্ত বেশি, কিন্তু উচ্চ হিমালয়ে সেখানে কিন্তু শীতল এবং অতি শীতল জলবায়ু দেখা যায়। এটা হিমালয় আছে বলেই সম্ভব হয়েছে। এবারে দেখো 3-এর 2 নম্বর দাগের, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তো দেখো তোমাদের বইয়ে 64 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটা মাটির দানা, এই জায়গাটা ভালো করে পড়ে নেবে, পুরো বুঝতে পারবে।
এবং দেখো আমি তোমাদের একদম পয়েন্ট ওয়াইজ অর্থাৎ প্রশ্ন অনুযায়ী যেভাবে উত্তর লেখা উচিত সেভাবে উত্তর লিখে দিয়েছি। উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে প্রশ্নটা যেটা আছে সেটা আমরা লিখে দিয়েছি। এই প্রশ্নে দেখো দুটো অংশ, একটা হচ্ছে মাটির দানার আকারের ওপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করতে হবে, আর দ্বিতীয় অংশ কি না প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লিখতে হবে। তো পেজ নম্বর লিখে দিয়েছি 64 পৃষ্ঠাতে, একটু দেখে নেবে, ধারণা তৈরি হবে আর উত্তরটা তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো উত্তর পয়েন্ট মার্ক, প্রথম পয়েন্ট মার্ক লিখেছি মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর এঁটেল মাটি, 2 নম্বর দোআঁশ মাটি এবং 3 নম্বর হচ্ছে বেলে মাটি। তো প্রত্যেকটার একটা করে বৈশিষ্ট্য লিখতে হবে। তো দেখো পয়েন্ট মার্ক দিয়ে লিখেছি এঁটেল মাটির একটি বৈশিষ্ট্য, এঁটেল মাটির দানার মধ্যে ফাঁক খুব কম বলে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। 2 নম্বর দোআঁশ মাটির একটি বৈশিষ্ট্য, দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে। আর 3 নম্বর মাটি কি না বেলে মাটির একটি বৈশিষ্ট্য, বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে বলে জল ধারণ ক্ষমতা খুব কম হয়। এবারে দেখো শেষ প্রশ্ন 4 নম্বর দাগের কি আছে না আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। তো এটা তোমাদের বইয়ের যে 109 নম্বর এবং 110 নম্বর পৃষ্ঠাতে দেয়া আছে সুন্দর করে, ওই জন্য আমি আলাদা করে খাতাতে আর লিখিনি, কিন্তু উত্তরটা লেখার আগে এইভাবে লিখতে হবে। দেখো উত্তর বলে আগে নিরক্ষীয় জলবায়ুর ক্ষেত্রে এইভাবে উত্তরটা লিখবে, পয়েন্ট মার্ক দেবে, দিয়ে লিখবে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য বলে কোলন ড্যাশ দেবে, এটা হচ্ছে পয়েন্ট। তারপরে পৃষ্ঠা 109-তে যেটা আছে সেটা লিখবে, অর্থাৎ সেটা কি দেখাও। তো এই প্রথম পয়েন্টটা লিখলে তারপরে 109 নম্বর পৃষ্ঠাতে চলে আসবে, এসে এই পয়েন্টটা লিখে দেবে, এই যে এখান থেকে এইটা, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম (27 ডিগ্রি সেলসিয়াস), মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তো এই পর্যন্ত লিখবে প্রথম পয়েন্টের নিচে। এবারে দেখো সেকেন্ড পয়েন্ট, কেন এখানে কি বলেছে না নিরক্ষীয় অঞ্চলের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ। তো সেকেন্ড পয়েন্টে ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জন্য এটা পয়েন্ট করবে এভাবে যে আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ লিখে তারপরে কোলন ড্যাশ দেবে। এবং এই পৃষ্ঠা 110-এর, তো দেখো তোমাদের বইয়ে 110 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটুকু লিখে দেবে। তো এখান থেকে লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়, গরমকালে বৃষ্টিহীন থাকে, পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়, জলপাই ও কাঁকরোল, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়, গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়, কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। তো এই পর্যন্ত লিখে দেবে, এই আফ্রিকার থেকে এই চোখে পড়ে পর্যন্ত। তো এই ছিল ক্লাস 7-এর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5-এর অংশ। তো অন্যান্য সমস্ত সাবজেক্টের পার্ট 5-এর অংশ যদি তোমরা পেতে যাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন আজকে যারা চ্যানেলে তারা সবচেয়ে ভালো এবং সঠিক উত্তর পাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।